নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী হীরালাল দাশগুপ্তের লেখা একটি শিকার কাহিনী, বাঘের জঙ্গলে। আজকের দ্বিতীয় পর্ব। সেদিন পরিচিত জুতার শব্দে উল্লসিত হয়ে তাকিয়ে দেখি চৌধুরী। আসন গ্রহণ করবার আগেই তিনি প্রশ্ন করলেন, একটা মাচা কি দুটো মাচা? চৌধুরী খেয়ালি ভাষায় কথা কইতে অভ্যস্ত। আমি জিজ্ঞাসা করলাম, মাচা কোথায়? চৌধুরী, আগে বলুন, মাচা একটা কি দুটো? স্পষ্টই বোঝা গেল কোথাও বাঘ শিকারের আয়োজন হচ্ছে। আমি বললাম, মাচা দুটোই চাই, এক মাচায় দুই শিকারি চলবে না। একটা বাঘ এলে শিকার হবে না, ঝগড়া হবে। চৌধুরী, বহুত আচ্ছা, মার্চে তৈরি থাকবেন। চৌধুরী 6 মাস আগে, 1 বছর আগে কাজের এনগেজমেন্ট করেন এবং কাটায় কাটায় তা প্রতিপালন করেন। আমি প্রশ্ন করলাম, শিকার কোথায় হবে আগে তাই বলুন, তারপর ক্যালেন্ডারে দাগ দেওয়া যাবে। চৌধুরী, তা শোনার দরকার নেই, বাঘ দেখে তাক লেগে যাবে। আমি, তাই হোক। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই তিনি চেয়ার ছেড়ে উঠেছেন। কিন্তু চৌধুরীর তখনই যাওয়া হলো না। আমার গৃহিণী সেই রাস্তায় চা ও খাবার নিয়ে ঢুকছেন। চৌধুরী জিভে আর তালুতে শব্দ করে খাদ্যদ্রব্যে লোভ জানালেন। চা হাতে নিয়ে বললেন, বড়গিন্নি, আজ বিকেল 4টে এখানে চা পার্টি। বাইরের লোক মাত্র 2 জন। কাটলেট চাই আর কিছু মিষ্টি। ডেপুটি সাহেব হোদকা মোটা, মিষ্টি ছাড়া ওর চলবে না। নিচে রাস্তায় কর্কশ হর্ন শোনা গেল। এ সেই পরিচিত শব্দ। চৌধুরীর ড্রাইভাররূপী সেক্রেটারি ওরফে জীবস ওয়ার্নিং দিচ্ছে, আর দেরি করা চলবে না। ততক্ষণে চৌধুরীর জুতার ভারী আওয়াজ সিঁড়ি অবতরণ করছে। চা পার্টিতে মিস্টার সেন আর একজন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট। ডেপুটি সাহেবের বিরাট ভুঁড়ি, ট্রাউজারের কঠিন শাসন মানছে না। সামনে মিষ্টি আর কাটলেট। শিকারের উত্তেজনাপূর্ণ গল্পে আহার্যের পরিমাণ বেড়েই চলেছে। প্রধান বক্তা মিস্টার সেন। ইনি একটি ওয়ার্ডস এস্টেটের ম্যানেজার। নাতি শীর্ণ, নাতি দীর্ঘদেহ, বচন বিন্যাসে বিশেষ কুশলী। বাঘ শিকারে দৃঢ়তা ও অভিজ্ঞতা দুই আছে বলে মনে হচ্ছে। কমিশনার, এমনকি লাট সাহেবের শিকারের ব্যবস্থা মিস্টার সেনের কর্তব্য কর্মের মতোই অবশ্য পালনীয়। একটা শিকার বৃত্তান্তের উপসংহারে বললেন, ইংরেজ মহিলার লাল স্কার্ফখানা অনবধানে মাচার নিচে ঝুলে পড়েছিল। বাঘ তাই দেখতে পেয়ে ক্রোধে বারবার চার্জ করছিল সেই স্কার্ফকে। মেম সাহেব তো ভয়ে অজ্ঞান। অন্য শিকারী গুলি করে সেই বাঘ না মারলে মেম সাহেবের অদৃষ্টে কী ছিল বলা যায় না। আমাদের প্রশ্নাবলীর উল্লেখ এখানে নিষ্প্রয়োজন। আমরা রুদ্ধশ্বাসে জেলার ডেপুটি কমিশনারের রোমাঞ্চকর বিবরণ শুনছি। মিষ্টির থালার উপরে আমার কোনো লোভ নেই। জেলার শাসনকর্তা মাচায় বসেছেন শিকারে। যারা জঙ্গল পিটিয়ে বাঘ তাড়িয়ে নিয়ে আসবে, এই নির্দিষ্ট মাচার সামনে তাদের সংখ্যা প্রচুর, তাদের কোলাহলও ততোধিক। সাহেবের ডান ও বাঁ দিকে অর্ধবৃত্তাকার লাইনে কয়েকটি স্টপ মাচায় অন্যান্য শিকারীরা বসেছেন। এরা বাঘের ওপরে গুলি চালাবেন না। এদের মাচার কাছে বাঘ দেখা গেলে হাতে তালি দিয়ে কিংবা গাছ ঠুকে বাঘকে পরিচালিত করবেন সেই মাচার দিকে যেখানে বসেছেন শাসনকর্তা। ছোট একটা টিলার ওপর থেকে বাঘ নেমে আসছে নির্দিষ্ট মাচার দিকেই। বাঘ নিকটে এসে পৌঁছুতেই সাহেব ফায়ার করেছেন। বাঘ জখম হয়েছে। আর একবার রাইফেলের আওয়াজ হলো। তারপর সব নীরব। বিট শেষ হয়ে গেলে সাহেব জানালেন, বাঘের গায়ে গুলি লেগেছে। এখনও বেঁচে থাকলে তিনি আশ্চর্য হবেন। কিন্তু অভিজ্ঞ শিকারীরা বললেন, এক পাল মোষ এনে বাঘ সন্ধান করা প্রয়োজন, অন্যথায় সমূহ বিপদের সম্ভাবনা আছে। সাহেব প্রচুর প্রতিবাদ জানিয়ে অবশেষে অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ করলেন। মোষ সামনে রেখে আহত বাঘের সন্ধান বিশেষ প্রশস্ত। বাঘ দেখতে পেলে মোষের আচরণে তা জানা যায়।
পেছনের শিকারী তখন সুযোগ বুঝে নিয়ে গুলি করেন। মোষ খুঁজে আনতে একদল লোক জঙ্গল থেকে বেরিয়ে গেল। হঠাৎ একটা কুলি চিৎকার করে জানালে বাঘ দেখা যাচ্ছে ঝোপের ভিতরে। মিস্টার সেন বাঘ নিরীক্ষণ করে দেখে নিলেন জানোয়ারটা পড়ে আছে মৃতবৎ। সাহেবের এগিয়ে যাওয়ার আগ্রহ সত্ত্বেও মিস্টার সেন তাকে একবার রাইফেলের গুলি চালাতে অনুরোধ জানালেন। অন্য শিকারীরা সব পিছিয়ে গেলেন, শুধু সাহেব খানিকটা এগিয়ে ফায়ার করলেন। ঠিক সেই মুহূর্তে সেখানে একটা বজ্রপতন হল। মিস্টার সেন সভয়ে দেখলেন গুলির সঙ্গে সঙ্গেই বাঘ লাফিয়ে সাহেবকে আক্রমণ করেছে। বাঘের একখানা পা সাহেবের বুকে, আর মুহুর্মুহু চলছে সাহেবের গায়ে বাঘের দংশন। স্টপ মাচাইছিলেন মিস্টার সেন, হাতে তার শটগান, পকেটে পাখিমারা কার্ট্রিজ। বাঘ লক্ষ্য করে ফায়ার করলে সে মরবে না, কিন্তু ছড়ার আঘাত লাগবে সাহেবের গায়ে। কিন্তু এক মুহূর্ত বিলম্ব অসম্ভব। সেন সাহেব একটা নালার পাশে দাঁড়িয়ে বাঘ মাথা তুলতেই চোখ লক্ষ্য করে ফায়ার করেছেন। আশ্চর্য, বাঘ সেই মুহূর্তে সাহেবকে ছেড়ে লাফিয়েছে মিস্টার সেনকে লক্ষ্য করে। কিন্তু সেন সাহেবের ভাগ্য ভালো, বাঘ নালার ভিতরে পড়েই মারা গেল। সেন সাহেবের জখম যৎ সামান্য। নালার ভিতর থেকে রক্তাক্ত দেহ সাহেবকে তোলা হলো। কয়েক মাসের হাসপাতালের চিকিৎসায় সাহেবের প্রাণটা বাঁচল, কিন্তু শিকার আর চলল না। কাহিনী শেষ করে মিস্টার সেন জানালেন, এই জঙ্গলে আমাদের শিকারের ব্যবস্থা করা হবে। তিনি আরও বললেন, ভয় দেখিয়ে নিবৃত্ত করা তার উদ্দেশ্য নয়, কিন্তু এই রামগড় অরণ্যে নূতন শিকারীর সমস্ত বিপদ সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। ওকে, আমরা যথাসময়ে রওনা হব। নির্দিষ্ট তারিখে গোলাগুলি, বন্দুক ও খাদ্যদ্রব্যসহ 2খানা মোটর পালামৌ অভিমুখে রওনা হল। মহিলাদের মধ্যে ছিলেন আমার গৃহিণী মিসেস চৌধুরী আর মিস ব্যানার্জি। ক্যানাল প্রান্তবর্তী রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটেছে। রাস্তার দুপাশে শিশু গাছের কচি পাতা বসন্তের হাওয়ায় দুলছে। নিকটে ও দূরে হাজার হাজার তাল গাছের শ্রেণী পদাতিকের মতো দাঁড়িয়ে আছে। কোথাও বৃত্তাকারে তারা রচনা করেছে ছায়াময় কুঞ্জ। প্রায় 35 ক্রোশ রাস্তা অবহেলে উত্তীর্ণ হলাম। প্রথমে পাটনা জেলা, পরে গয়া, আরঙ্গাবাদ পেরিয়ে গাড়ি ছুটেছে দক্ষিণে। একটা বড় খাত পেরিয়ে গাড়ি যখন উপরের মেন রোডে উঠেছে, তখন চতুর্দিকের দৃশ্য সম্পূর্ণ বদলে গেল। তাল ও শিশু গাছের মুলুক আর নেই। দুপাশের গাছগুলি লালে লাল। ক্রোশের পর ক্রোশ চলেছে, পলাশের সমারোহ। পত্রহীন গাছগুলিতে শুধু লাল ফুল, অনন্ত, অসংখ্য। বসন্তে পালামৌ জেলার এই বিশেষত্ব। রামগড়ের সে ক্যাম্প লাইফ আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। রামগড় পালামৌ জেলার এক অরণ্যময় অঞ্চল। এখানে রেল লাইন নেই, বাস নেই, অন্য কোনো প্রকার যানবাহনে যাতায়াতের রাস্তাও দুর্গম। এর কারণ, শিকার ছাড়া এখানকার স্থানীয় বিশেষ কোনো আকর্ষণ নেই। এই অরণ্য উপকণ্ঠের অধিবাসীগণ যে জমিদারির অন্তর্ভুক্ত, তা এখন ওয়াটস এস্টেটের অধীন। কবে এখানে একটি কাছারি বাড়ি নির্মিত হয়েছিল, আজ এ কাছারি জীর্ণ, এর কক্ষগুলি অন্ধকার। চারিদিকে প্রাচীরের চুনবালিও খসে পড়েছে। জানোয়ার অধ্যুষিত অরণ্যের প্রান্তভাগে এই জীর্ণ বাড়ি আজ আমাদের চোখে অপরূপ। এর কক্ষগুলি রহস্যের আগার। এই বাড়িতেই আমাদের বাসস্থান নির্দিষ্ট হয়েছে। 10 ক্রোশ দূর ডালটনগঞ্জ থেকে অসংখ্য কুলির মাথায় এসেছে আমাদের জন্য খাটিয়া, টেবিল, চেয়ার, আলনা, আরও কত কি। জঙ্গল কেটে পাথর ভেঙে একটি রাস্তাও তৈরি হয়েছে। এই রাস্তায় আমাদের মোটর আসবে। 2খানা মোটরে আমরা কয়েকজন বন্ধু ও বান্ধবী, আর বাকি 2খানা মোটরে বাক্স, প্যাটরা, বিছানাপত্র, চাকর বাকর ও খাদ্যদ্রব্য রওনা হল। এই দুর্গম পাহাড় পথে অপরিসর রাস্তায় সেবারের মোটরযাত্রা আমরা কখনো ভুলব না। তখনও শিকারের তেমন কোনো অভিজ্ঞতা নেই, তবু আমাদের আগ্রহ অসাধারণ। গাড়ি চলেছে 5 মাইল স্পিডে। কোথাও সম্বর, কোথাও চিত্রহরিণ দাঁড়িয়ে আছে। তাই দেখতে পেয়ে আমাদের উত্তেজনার সীমা নেই। বন্ধু ডাক্তার চৌধুরী আদেশ করলেন, ব্যাঘ্র শিকার আমাদের লক্ষ্য।
রাস্তায় হরিণের ওপর গুলি চালিয়ে জানোয়ারদের চকিত করা হবে না। প্রচুর উত্তেজনা সত্ত্বেও আমরা এই সংযত বন্ধুর নির্দেশ মেনে নিলাম। ফাল্গুনের মাঝামাঝি, অরণ্যে তখনও ঝরা পাতার খেলা চলেছে, কোথাও বা বিচিত্র বর্ণের কচি পাতার সমারোহ। চারিদিকে অজস্র নাম না জানা বনফুল আর তার মৃদু গন্ধ। আবহাওয়া মনোরম, শীতের প্রকোপ নেই, রৌদ্র প্রখর নয়, অথবা বৃক্ষবহুল এই অরণ্য প্রদেশে সূর্যের তাপ তেমন অনুভূত হয় না। ক্যাম্পে যখন আমাদের গাড়ি পৌঁছেছে তখন বেলা 10টা। আহার্যের প্রচুর আয়োজন দেখে আমাদের শিকারের উৎসাহ বেড়ে গেছে। চাল, ডাল, ঘি, তরকারি, মাংস, দুধ সব জিনিসই প্রচুর। দক্ষ পাচক ভৃত্যেরও অভাব ছিল না। বান্ধবীদের স্নেহ যত্ন আরও মধুর। সদর কাছারির বাহিরের আঙিনায় 2টি হাতি আমাদের জঙ্গলে নিয়ে যেতে প্রস্তুত হয়ে আছে, আর জঙ্গল পিটিয়ে জানোয়ার মাচার সম্মুখে এনে দেওয়ার জন্য মজুত হয়েছে প্রায় 1.5 শতাধিক অর্ধনগ্ন মানুষ। এই মানুষদের অধিকাংশই অনাহারে শীর্ণ, পেট পিলে ভরা, রং প্রায় সকলেরই ঘোরতর কালো। মিস্টার সেন, যিনি আমাদের জন্য এই শিকার আয়োজন করেছিলেন, তার কাছে এই অপগণ্ড মানুষগুলির জীবনের যে মূল্য স্থির করা হয়েছে তা শুনে অবাক হলাম। বিট করতে বেরিয়ে যে বাঘের আক্রমণে জখম হবে তাকে 10 টাকা, আর যে প্রাণ হারাবে তার পরিবারকে দিতে হবে 50 টাকা। বিট করার সমস্ত দিনের মজুরিও যৎসামান্য, কিন্তু বিটারদের উৎসাহের সীমা নেই। সম্বর, শুয়োর বা নীলগাই মারা গেলে এরা একদিন পেট পুড়ে খেতে পাবে। জঙ্গলে বাস করেও অন্যথা এদের মাংস ভোজন হয় না। আমরা নূতন শিকারী, মাচায় শিকারের অভিজ্ঞতা তখনও আমাদের নেই বললেই চলে। বাঘ ছুটে বেরিয়ে এলে আমরা ভয়ে অজ্ঞান হয়ে যেতে পারি। সেন সাহেবের এজন্য দুশ্চিন্তার অন্ত নেই। বাঘ শিকার সম্বন্ধে আমাদের অনেক উপদেশ দিলেন। দূরে বাঘ দেখতে পেলে হঠাৎ গুলি চালিও না, তাকে কাছে আসতে দিও। দূরের গুলি লক্ষ্যভ্রষ্ট হবে, অথবা বাঘ জখম হলেও মরবে না। আহত বাঘ বিটারদের পক্ষে বিপজ্জনক। মাচার শিকারীরাও নিরাপদ নয়। বাঘ কাছে এলে যদি সে আমাদের দেখতে পায়, নড়াচড়া করব না, পাথরের মূর্তির মতো বসে থাকব, পলকও না পড়ে। এতটুকু নড়াচড়া বা বন্দুক তুলতে যাওয়ায় সমূহ বিপদ। এমন নিশ্চল হয়ে থাকতে হবে যাতে বাঘ মনে করে মাচায় প্রথমে দেখে যা অদ্ভুত মনে হয়েছে ওটা চোখের ভ্রান্তি, আসলে কিছু নয়। বাঘ নাক বরাবর সোজা চলে এলে আমাদের দেখতে না পেলেও গুলি করতে হবে না। গুলি খেয়েই বাঘ সম্মুখের দিকে লাফ দেয়। সেই উল্লম্ফনে আমাদের জীবনান্ত হতে পারে। বাঘ অন্যদিকে মুখ করে পাশ কাটিয়ে যাচ্ছে, এই অবস্থায় গুলি চলবে, কিন্তু মনে রাখতে হবে 2-1টি গুলি বাঘের পক্ষে যথেষ্ট নয়। যাকে আপাত দৃষ্টিতে মৃত বলে মনে হয়েছে এমনই নিশ্চল আহত বাঘ মুহূর্তে লাফিয়ে উঠে কত জঙ্গলে কত লোকের প্রাণহানি করেছে তার ইয়ত্তা নেই। মাচায় বসে সিগারেট চলবে না। মশার কামড়, পোকার উপদ্রব উপেক্ষা করতে হবে। পোশাকে কোনো গন্ধদ্রব্য থাকবে না, মাথায়ও নয়। খাকি ছাড়া সাদা, লাল, হলদে কোনো রং চলবে না। রুমালও খাকি হওয়া চাই, গুলির থলেটাও। হাঁচি কাশি দমন করতে হবে। এক কথায় কোনো শব্দই চলবে না। আমাদের শিকার শিক্ষার প্রথম পাঠ এই। মনে মনে ভাবলাম, এ ভালোই হলো। এত সংযম শিখলে সন্ন্যাসের শিক্ষাটাও পোক্ত হবে। 50 ঊর্ধ্বে বনং ব্রজেদ যদি করতেই হয়, তার গোড়াপত্তন এইখানেই করে নেওয়া যাবে। সে বয়সে বনে এলে সন্ন্যাসও হবে, শিকারও হবে। শিকারে গেরুয়া চলবে না, এই যা তফাৎ। এই প্রসঙ্গে আর একটা বড় সমস্যার সমাধানও বুঝি পাওয়া গেল। বনে মুনি ঋষিদের বাঘে খেয়েছে এমন কথা তো শুনিনি। মাংসে বাঘের তখন অরুচি ছিল কি? আজ ব্যাপারটা স্পষ্ট হচ্ছে। বাঘ দেখলে মুনিরা ধ্যানস্থ হতেন। ধ্যানস্থ হলে বাঘের ভ্রান্তি জন্মে। চোখে যেটা দেখতে পাচ্ছে সেটা আসলে কিছু নয় ভেবে বিষয়ান্তর সন্ধান করত। অনেক কিছুই শিখে নিয়ে শিকারীর পোশাক পরা গেল। ব্রিচেস, খাকি মোজা আর মিলিটারি শার্ট, হাতে বন্দুক, গলায় পৈতের আকারে চামড়ার বেল্টে টোটা। মহিলাও সঙ্গে যাবেন।
সাবিত্রী সেকালে যমের হাত থেকে সত্যবানকে ফিরিয়ে এনেছিল। আমাদের কলিকালের সতীরা বাঘের কবল থেকে আমাদের ফিরিয়ে আনতে পারবে না? আমার সাবিত্রী আমার অবিচ্ছিন্ন সঙ্গী, তাকে যেতেই হবে। অন্য মহিলারাও প্রস্তুত হলেন। হাতির আড়ম্বরটা তাদের আকৃষ্ট করেছে কম নয়। আমাদের সেন সাহেব মহিলাদের অভিপ্রায় জেনে আতঙ্কিত হলেন। শিকারের সম্ভাবিত বিপদ বুঝিয়ে দিতে তার প্রাণান্ত হল। অবশেষে হাল ছেড়ে দিয়ে কয়েকটা উপদেশ দিলেন। পরিশেষে বললেন, তার উপদেশ স্মরণ রাখলে মহিলারা মাচায় বসতে পারেন, কিন্তু বাঘ জখম হলে বিপদ হতে পারে। গুলিবিদ্ধ বাঘের লম্ফ ও গর্জন এতই ভয়াবহ যে মহিলারা অজ্ঞান হয়ে যেতে পারেন। তখন কে কাকে দেখে? আর একটা কথা বললেন, ভালুক বেরোলে মাচায় ওঠার মইখানা যেন সরিয়ে নেওয়া হয়, টেনে মাচায় তুলে রেখে দেওয়া যায়, কিংবা পায়ে ঠেলে মাটিতে গড়িয়ে দিলেও চলে। আমাদের প্রথম নম্বর মাচা হল হস্তিপৃষ্ঠ। হাতিকে ব্যাট বলে বসিয়ে দেওয়া হলো। তারপর হাতির পাহাড় প্রমাণ পেটের সঙ্গে একটি মই লাগিয়ে দিল। প্রথমে সাবিত্রীরা বহু আয়াসে হাতির পিঠের গদিতে আসন নিয়ে গদিবাঁধা মোটা দড়ি ধরে নুব্জ হয়ে বসলেন। তারপরে উঠলাম আমরা শিকারিত্রয়। হাতির পিঠে হেলে দুলে জঙ্গলের রাস্তা অতিক্রম করে যাচ্ছি। আমাদের আনন্দের সীমা নেই। চারিদিকে ঘন অরণ্য, কোনো বনে গাছে পাতা নেই। পত্রহীন গাছগুলি পদাতিকের মতো শ্রেণীবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কোনো অরণ্য পত্র শ্যামল, পাখির কুজনে মুখরিত। কত বিচিত্র তাদের বুলি, বিচিত্র কলরব। কোথাও লতার গায়ে দুলছে স্তবকে স্তবকে ফুল। কোনো ফুল শ্বেত শুভ্র, কোনো ফুল বা নীল, কোথাও পলাশ বন। পাতাগুলি ঝরে গেছে। কিংসুকের পর্যাপ্ত লাল ফুলে চলছে হোলির উৎসব। সহসা মনে হল কাল হোলি, পলাশ বনে তারই রং লেগেছে। হাতি চলেছে হেলে দুলে। পথে কাটা গাছ দেখলে মাহুত বলছে, মাল ঠোকর, আর হাতি সুর দিয়ে তাই উপড়ে ফেলে দিচ্ছে। হাতির পা সুকোমল গদির মতো, কাটা পায়ে ফুটলে তার কষ্টের অবধি থাকে না। তাই কাটা দেখলে মাহুত হাতিকে সাবধান করে দিচ্ছে। গাছের শাখা প্রশাখা আমাদের চোখে মুখে আঘাত করবে। মাহুত হাতিকে বলছে, ধর। হাতি সুরে করে টেনে তাই ভেঙে দিচ্ছে। কখনো আমাদের শিকারের উত্তেজনা বেড়ে উঠছে। অগ্রবর্তী হাতির ওপর থেকে দলপতির হাতের ইশারায়, চুপ চুপ, একটা জানোয়ার দেখা যাচ্ছে। বন্দুকে গুলি পুড়ে নিতেই শুনতে পাই, পালিয়ে গেছে। প্রায়ই হরিণ দেখা যেত, কিন্তু ইশারা পেলেই ভাবতাম বুঝি বাঘ। হয়তো এমনি রাস্তাতেই বাঘ দেখা যাবে। এ জঙ্গলে বাঘ না দেখাই তো আশ্চর্য। মহিলারা প্রথমে হাতির পিঠে চড়তে যতটা অপটু মনে হয়েছিল, এখন আর তা মনে হচ্ছে না। জঙ্গলের শোভা তাদের আকৃষ্ট করেছে। জানোয়ার দেখতে তারা উৎসুক। সমস্ত শিকার যাত্রাটা তাদের কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। তাদের সাহচর্যে আমরাও সরস। মিসেস চৌধুরী পুত্র সুব্রতকে নিয়ে বসে আছেন রাজ্ঞীর মতো। মাঝে মাঝে অপাঙ্গে চেয়ে দেখছেন ডাক্তার চৌধুরীকে। মিস ব্যানার্জির শিকারে স্বাদ নেই। ফাগুনের অরণ্য তাকে আকৃষ্ট করেছে। হাসিতে ফুটে উঠেছে তার দন্তরুচি। মাচায় বসেছি, সঙ্গে সাবিত্রী আর একটি গ্রাম্য যুবক। সে জানোয়ার দেখিয়ে দেবে, আবশ্যক হলে হুঁশিয়ার করে দেবে। তার হাতে একখানা টাঙ্গি। এই অস্ত্র এই অঞ্চলের ছেলে বুড়ো সকলের দিনরাত্রের সহচর। একটা জানোয়ারের ত্রস্ত পায়ের শব্দ শোনা গেল। যে জানোয়ার বেরিয়ে এলো তার চেহারা অদ্ভুত। না ঘোড়া না গাধা, সম্বরও নয়। গুলি করলাম। রক্তের দাগ রেখে সে তীর বেগে পালিয়ে গেল। পরে শুনেছি এটা একটা নীলগাই। এরপর কয়েকটা বিটে দূরে দূরে হরিণ দেখা গেছে, আর গোটা কয়েক ময়ূর। একটাও মারা পড়েনি। সন্ধ্যার প্রাক্কালে কয়েকটা হরিণ চড়তে দেখে নিচে বসে গেলাম, ঝোপের ফাঁকে ফাঁকে। এখানে মাচা ছিল না, তার প্রয়োজনও নেই। এবার একটা হরিণ মারা পড়ল সেন সাহেবের রাইফেলে। বাকি হরিণগুলো পালিয়ে গেল। তাদের দৌড়ের গতি দেখে বিস্মিত হলাম। বুঝলাম নিতান্ত অসতর্ক না হলে বাঘের পক্ষে হরিণ শিকার সহজসাধ্য নহে। আজকের শিকারে
মাচা আর বিটের প্রথা বুঝে নিয়েছি। মাচাগুলি পরপর এমনভাবে তৈরি হয় যে এক প্রান্তের মাচা থেকে অন্য প্রান্তের মাচা একটা অর্ধবৃত্তের দুই প্রান্তবিন্দু। দুই মাচার মধ্যে ব্যবধান অনেক। গাছপালা পাহাড় আড়াল করে আছে বলে এই ব্যবধান আরও বেশি মনে হয়। মাচায় বসে সোজা ডাইনে বা বাঁয়ে গুলি করা চলবে না। পরবর্তী মাচার শিকারীদের পক্ষে তা বিপজ্জনক। বিটের সর্দার মাচায় শিকারীকে তুলে দেবে, আবার বিট শেষ হলে বিটাররা এসে নামিয়ে নেবে। বিটার না এলে মাচা থেকে নামা নিষেধ। জানোয়ার আহত হলে, বিশেষত বাঘ, ভালুক, শুয়োর প্রভৃতি হিংস্র জানোয়ার, এই সতর্কতা অপরিহার্য। মাচায় শিকারীদের তুলে দিয়ে সর্দার বিটার দূরে জঙ্গলের বিটারদের খবর দিলেই বিট আরম্ভ হবে। মাচা থেকে শুনতে পাই কত রকম বুলি, চিৎকার, হো হো, হই হই, কখনো বা ঢোলের আওয়াজ, টাঙ্গির বাট দিয়ে গাছ পেটানোর শব্দ। পেছনে এই কোলাহল শুনে জানোয়ার ছুটে আসে কোলাহলহীন মাচার দিকে। তখন শিকারী সুযোগ বুঝে গুলি চালায়। শিকার শেষে অপরাহ্নের শেষ রশ্মিটুকু মিলিয়ে যেতেই আহ্বান হয় ফিরে যাওয়ার। আবার হাতি, ধীর মন্থর দোদুল গতি। ঝোপের কাছে কৌতূহলী খরগোশ দীর্ঘ কান খাড়া করে চেয়ে আছে। পলায়মান শেয়াল ঘাড় বেঁকিয়ে দেখে নিচ্ছে অনাহুত লোক সমারোহ। চকিত হরিণ দাঁড়িয়ে অরণ্যের প্রান্তে। শহরের সে নিত্যকার অভ্যস্ত দৃশ্য থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। এ এক নূতন দেশ, নূতন অভিজ্ঞতা। ক্যাম্পে 4 টেবিলে শিকার প্রসঙ্গ, দিনের পর্যটনের পুনরাবৃত্তি, কত সমাজনীতি, রাষ্ট্রনীতির আলোচনা। আর এই সমস্ত আলোচনা সরস্বত ডাক্তার চৌধুরীর হাস্যরসে। ইনি আমাদের বন্ধুমহলের উড হাউস। এর এক্সটেম্পোর রসরচনা, চোখা ভাষার নিপুণ পরিহাস উজ্জ্বল করে তুলত আমাদের এ সান্ধ্য সভা। তারপর আসে বিবিধ খাদ্য, মিস ব্যানার্জির সাবলীল পরিবেশন, মিসেস চৌধুরীর নিখুঁত যত্ন। ভোজ্যগুলিও কি উপাদেয়। আহারান্তে সারি সারি শুভ্র শয্যায় প্রগাঢ় নিদ্রা। দ্বিতীয় দিনে ভোরের অন্ধকারে এলেন আর এক শিকারী বন্ধু, বাংলাদেশের একটি কলেজের অধ্যাপক। শিকারে এর অভিজ্ঞতা আমাদের চেয়ে অনেক বেশি। 2-4টা হরিণিনী ইতিপূর্বে শিকার করেছেন, আমরা তাও করিনি। এই অধ্যাপক বন্ধুর আগমনে আমাদের শিকারে নূতন প্রেরণা এসেছে। আমার সঙ্গে এর আগে পরিচয় ছিল না, কিন্তু সেদিন স্বল্প আলাপেই চিনে নিলাম ইনি নূতন নন, পুরাতন। এর ভিতরে কৃত্রিমতার লেশটুকুও নেই। আজকের শিকারে 2টো শুয়োর জখম হয়েছে, আর মারা পড়েছে একটা হরিণ, একটা কোটরা আর একটা নীলগাই। বাঘের কোনো সাড়া পাওয়া গেল না। রাত্রে বহির্বাটিতে কলরব শুনে বেরিয়ে দেখি অসংখ্য নরনারী জমা হয়েছে নীলগাইয়ের মাংসের আশায়। ভাগ নিয়ে কলহও আরম্ভ হয়েছে। এই 2 টুকরো মাংস তাদের কাছে অমূল্য। আজ তাদের রুটিরও প্রয়োজন নেই। পরদিন ভোরেই আবার শিকারের তাগিদ এসেছে। বাইরে তাকিয়ে দেখি সদর কাছারির অঙ্গনে লোকারণ্য, সকলের হাতেই ছোট বড় টাঙ্গি। আবার জঙ্গল থেকে ডাক এসেছে। জঙ্গলের এই মানুষগুলো বয়ে এনেছে সেই খবর। আর দেরি নয়, যাত্রার আয়োজন হাতি দুটোকেও সাড়া দিয়েছে। মাঝে মাঝে গর্জন করে তাদের চাঞ্চল্য প্রকাশ করছে। বাইরের আমন্ত্রণে 4 টেবিলের গল্পগুজব তুচ্ছ হল। পোশাক পরে, জলের কেরিয়ার, ফলের থলে নিয়ে বেরিয়ে পড়লাম। আজ সেন সাহেব যাত্রার পূর্বাহ্নে জানিয়ে দিলেন আজ সত্যিকার বাঘের জঙ্গলে যেতে হবে। তার উপদেশের সারাংশ পুনরাবৃত্তি করলেন। একটি মহিলা পরেছিলেন লাল শাড়ি, ওটা চলবে না। তৎক্ষণাৎ তিনি সেটা বদলে ফেললেন। লাল কাপড় দেখলে বাঘ ক্ষেপে যায়। ফাল্গুনের প্রভাত, নবারুণ রশ্মি বনের তরুলতাকে রাঙিয়ে দিয়েছে। নবকিশলয়ে প্রতিফলিত হচ্ছে তারই স্বর্ণরাগ। পাখির গানে আজ আনন্দের সুর। আজ হোলি, তাই বনলক্ষ্মী আজ উৎসবময়ী, সর্বাভরণভূষিতা, প্রাণ হিল্লোলে স্পন্দিতা। বিশ্ব সৃষ্টির এই মধুর উদ্বোধন ক্ষণে আমাদের প্রাণেও পুলকের বাণ ডেকেছে। শিকারের উন্মাদনা ভুলে গিয়ে চেয়ে দেখছি প্রকৃতির এই অপরূপ সাজ, অপূর্ব চেতনা।
কত ক্রোশ পার হয়েছি হিসেব নেই। একসময় মনে হলো হাতি একটা নদীর ভিতর দিয়ে যাচ্ছে। নদীর দুই উচ্চ তীরে গহন বন, অদূরে পাহাড়। বর্ষায় এই নদীর তরঙ্গাভিঘাতে পাড় ভাঙে, বড় বড় গাছপালা উপড়ে নিয়ে দূর দিগন্তে ছুটে যায়। আজ এই নদীতে শুধুই শুষ্ক বালুকা রাশি, জলের রেখাটুকুও নেই। সেন সাহেব আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন আমাদের বাইয়ের জঙ্গলে। এখানে বাঘের জন্য মোষ বাঁধা হয়েছে। বাঘ মোষ মারলে এখানে মাচা তৈরি করে বাঘের প্রতীক্ষায় বসতে হবে। একটি লোক লক্ষ্য করে দেখে খবর দিল, মোষ মারেনি, কিন্তু বাঘের পায়ের দাগ আশেপাশে দেখা যাচ্ছে। হয়তো কি একটু সন্দেহ হয়েছিল, তাই বাঘ মহিষকে দূর থেকে তাকিয়ে দেখে বিরক্ত হয়ে ফিরে গেছে। এইবারে আমরা বাস্তব জগতে ফিরে এসেছি। কিছুক্ষণ পরে মনে হলো হাতি দুটো চঞ্চল হয়ে উঠেছে। ভয় পেলে যেমন হয়, মাঝে মাঝে অদ্ভুত গর্জন করছে। সেন সাহেব হেতু অনুসন্ধান করতে হাতিকে বসিয়ে মইয়ের সাহায্যে নেমে গেলেন। পায়ের নিচে নদীতে শুষ্ক বালু রাশি। বালু পরীক্ষা করে তিনিও একটু চঞ্চল হলেন। ইশারায় আমাদের হাতি থেকে নিচে আসতে বললেন। মুখে কথা নেই, একটা আঙুলে নিজের ঠোঁট স্পর্শ করে আমাদেরও কথাবার্তা বন্ধ করে দিলেন। আমরা তার নির্দেশ মতো এগিয়ে দেখতে পেলাম সেই বালুতে সদ্য বাঘের পায়ের ছাপ। বালুর নদীতে যে রাস্তা ধরে আমরা এসেছি সেই দিক থেকে নদীর নিম্ন দিকে বরাবর ছাপ চলে গেছে। সেন সাহেব জানালেন, এই পায়ের দাগ এই ভোরের দিকেই পড়েছে। বনে চড়া গরু মোষের বা রাখালের পায়ের দাগ একে এখনো মুছে দেয়নি। দুই হাতিতে প্রায় 10 জন লোক, আজ মহিলা 3 জন। মিসেস চৌধুরী আজ আসেননি। সেন সাহেব বললেন, বাঘ কাছেই আছে, জলের কাছে কোনো জঙ্গলে শীতল ছায়ায় ঘুমিয়ে আছে। আজকের প্রথম শিকার এই জঙ্গলে। মুহূর্তে সকলের হাস্য পরিহাস বন্ধ হয়ে গেল। সকলের মুখেই একটা আতঙ্কের ছায়া পড়েছে। অধ্যাপক বন্ধু এগিয়ে এসে আমাকে বললেন, দেখুন, আমি অনেক জঙ্গলে শিকার করেছি, কিন্তু আজকের মতো এমন ভয় কখনো হয়নি। আমিও কোনোদিন বাঘের শিকারে আসিনি। অরণ্য পর্যটনের এই সবেমাত্র হাতে খড়ি। আমার ভয় হয়নি একথা হলপ করে বলতে পারিনে। মুখে হাসি টেনে এনে শ্রীকান্তের শ্মশানের কথাগুলি অভিনয়ের সুরে বললাম, আর সেদিন যদি আজই এসে থাকে, তবে হে আমার অভ্যগ্র পদধ্বনি। সেন সাহেবের আবির্ভাবে অভিনয়ে জবনিকা পড়ল। শুনলাম তার গৃহিণীকে উদ্দেশ্য করে বলছেন, তোমাকে বোঝাবার দরকার আছে কি? শিকার যাত্রা তোমার তো নূতন নয়, ভয় করলে চলবে কেন? মাচায় নিঃশব্দে বসে থাকবে, না হয় চোখ বন্ধ করে দিও। বেশ বুঝতে পারলাম সমস্ত আলোচনার ভিতরে একটা বাস্তবতার সুর এসেছে। মাচায় উঠে গেলাম। আমার সঙ্গে গৃহিণী আছেন, তাই একটি মাহুতকে আমার মাচায় দেওয়া হয়েছে। সংকটে তার অভিজ্ঞতা অনেক কাজে আসবে। মইখানাকে সরিয়ে নেওয়া হলো, সতর্কতার কোনো ত্রুটি না হয়। কল্পনায় বাঘের বিরাট মুণ্ড গড়ে নিয়ে নিজের সাহস পরীক্ষা করে নিচ্ছি। কোন দিক দিয়ে এলে কিভাবে গুলি চালাতে হবে তাও ঠিক করে নিলাম। মাচার সামনে 1 হাত পরিমিত উঁচু পাতার ঘেরা থেকে 2-1টা পাতা ছিঁড়ে ফেললাম। আবার 2-1টা পাতা নতুন করে গুজে দিলাম। সঙ্গিনীকে 2-1টি উপদেশ দিয়েছি, কিন্তু মনে হলো এখানে উপদেশ অনর্থক। তার কর্তব্য বোধ হয় তার কাছে স্পষ্ট। বিট আরম্ভ হলো। ঢোল বাজছে, হইচইয়ের অন্ত নেই। সন্ধানী দৃষ্টিতে চারিদিকে চেয়ে চোখ জ্বালা করতে লাগল। বারবার চশমার কাজ সাফ করে নিচ্ছি। মাচায় বসে জঙ্গলের প্রত্যেক রন্ধ্র নিরীক্ষণ করে না দেখলে বাঘের মাথা বেরোলেও তাকে বাঘ বলে চেনা যাবে না। এদের গতি এত নিঃশব্দ যে জঙ্গলের ফাঁকে এর মাথাকে পাহাড় বলে ভুল করব। হঠাৎ অন্য মাচা থেকে কয়েকটি বন্দুক ও রাইফেলের আওয়াজ শোনা গেল। আমার তখন উত্তেজনার সীমা নেই। এবারে হয়তো বাঘ এদিকে ছুটে আসবে, কিন্তু ছুটে যেটা এলো সে একটা ময়ূর। ময়ূর দেখেও নিরাশ হইনি, কারণ বাঘ আর ময়ূরের শখের কথা অনেক শুনেছি। এই দুই প্রাণীর পরস্পরের প্রতি আশ্চর্য আকর্ষণ। ময়ূরের পরেই বেরোয় বাঘ, বিটারকে ঠিক পেছনে রেখে। কিন্তু বাঘ বেরোল না। বিটাররা ফাঁকা জায়গায় এসে পড়েছে। সেন সাহেব
ময়ূরের ওপরেই রাইফেল চালিয়েছিলেন, আর ডাক্তার চৌধুরী বন্দুকের 2 গুলিতে একটা বিরাট দেহ সম্বরকে নদীর বালুশয্যায় শুইয়ে দিয়েছিলেন। এত ফাঁকা জায়গায় শোয়া তার অভ্যাস নেই, তাই উঠে অন্যত্র চলে গেছে। এরপরে আর 2-1টা বিট খুব কাছাকাছি জঙ্গলেই হলো। বাঘ কাছেই আছে সেই আশায়। কোনো বড় জানোয়ার দেখা গেল না। 1টা বেজে গেছে। আমাদের এবারে যেতে হবে দূরে বস্তিতে। সেখানে আমাদের দ্বীপ্রহরের ভোজনের ব্যবস্থা হয়েছে। ক্যাম্পের 3 ক্রোশ দূর থেকে কুলির মাথায় আসছে লুচি, তরকারি আর হরিণের মাংসের কাটলেট। গাছের ছায়ায় আমাদের গল্পগুজব চলছে। মেয়েরা বসেছেন একপাশে। সেন সাহেবের রূপসী গৃহিণী, স্মিতনেত্রা মিস ব্যানার্জি আর আমার ক্ষুদ্রদেহী পত্নী। ডাক্তার চৌধুরী আজ হাস্যরস পরিহার করে রাইফেল নিয়ে পড়েছেন। তীক্ষ্ণ যুক্তির সাহায্যে রাইফেলের সোজা কথাটাকে দিলেন বেঁকিয়ে। আশৈশব যিনি রাইফেল চালিয়েছেন, তিনি মিথ্যাটাকেই সত্য বলে স্বীকার করে নিলেন। আহার শেষ করে যখন প্রস্তুত হয়েছি, তখন 3টে বেজে গেছে। হাতি এলো, এগিয়ে চললাম। এবারে নিশ্চয় বাঘের জঙ্গল। গত কয়েকবারে ভুল হয়েছে, জলের কাছে বিট হয়নি। বাঘ যে জলের কাছেই আশ্রয় নিয়েছে সেটা আগে খেয়াল হয়নি। খবর এসেছে 1 ক্রোশ দূরে জল আছে, আর সে জঙ্গলে গাছের পাতা এখনো ঝরে যায়নি। গাছগুলি ঘন পল্লবিত। বাঘ এই জঙ্গলেই যে আশ্রয় নিয়েছে তাতে সন্দেহ মাত্র নেই। কোষভর পাহাড়ের বন্ধুর রাস্তা, সেখানে পৌঁছুতে সময় লাগবে অনেক। জঙ্গলের খুব কাছে এসে যখন পৌঁছেছি, তখন দূরে একটা কোলাহল শোনা গেল। আমাদের দলেও বেশ একটা চাঞ্চল্য লক্ষিত হলো। সকলেই চকিত। আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি, কিন্তু এটা বুঝেছিলাম কিছু একটা অনর্থ ঘটেছে। নামো নামো, হাতি থেকে নেমে পড়ো, বিট আরম্ভ হয়েছে। হাতি থেকে নেমে পড়েছি, কিন্তু কোন দিকে মাচা কিছুই জানি নে। জঙ্গলের রাস্তা ধরে ছুটব, ডাইনে না বাঁয়ে, পূর্বে না পশ্চিমে, কোন দিকে? হতবুদ্ধি হয়ে গেলাম। শিকারীরা কে কোথায় উধাও হয়ে গেছে জানি নে। সকলেই ঊর্ধ্বশ্বাসে ছুটেছে। দূরে বিটারদের গাছ পেটার শব্দ, সম্মুখে আশেপাশে ধাবমান শিকারীদের ছুটে যাওয়ার ব্যস্ততা, কিন্তু রাস্তা নির্ণয়ের কোনো উপায় নেই। আমার আগে অন্য হাতিতে গৃহিণী ছিলেন, তাকেও দেখা গেল না। যেদিকে চোখ যায় মরিয়া হয়ে ছুটেছি। অবিলম্বে মাচায় উঠতে হবে। এতক্ষণ জানোয়ার ছুটে বেরিয়ে আসছে তাতে সন্দেহ নেই। এই জঙ্গলেই বাঘ আশ্রয় নিয়েছে, সে কথা পূর্বেই শুনেছি। সেই সত্য আমাকে তাড়িয়ে নিচ্ছে ক্ষিপ্তের মতো। জঙ্গলের ভিতরে টিলার মতো ছোট ছোট পাহাড়, আরোহণ কষ্টসাধ্য। পা পিছলে যাচ্ছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। আগে মাচায় উঠতে হবে। ছুটে যেতে একটা মাচা চোখে পড়ল। সেটায় অধ্যাপক বন্ধু বসেছেন, সঙ্গে মিস ব্যানার্জি। নিচে স্খলিত অঞ্চলে আমার গৃহিণী। মাচার ওপর থেকে বন্ধু ডাকছেন চেঁচিয়ে সেই মাচায় উঠে যেতে, কিন্তু গৃহিণীর সেদিকে খেয়াল নেই। তিনি দিশেহারা হয়ে খুঁজছেন আমাকে। আমাকে দেখতে পেয়ে দৌড়ে এলেন। তাকে পিছনে রেখে আমি ছুটছি মাচার উদ্দেশ্যে। এক সময়ে পিছনে চেয়ে দেখি আমার সঙ্গিনী অন্তত 50 গজ দূরে পাহাড়ের নিচে, আমি ওপরে। তিনি উঠবার চেষ্টা করছেন, সহসা পেরে উঠছেন না। হঠাৎ শোনা গেল রাইফেলের নির্ঘোষ, ঘন ঘন বন্দুকের আওয়াজ। যা আশঙ্কা করেছিলাম তাই, জানোয়ার বেরিয়ে আসছে। রাইফেলের ব্যারেল কোন দিকে, জানোয়ারের গতি কোন মুখে তাও জানি নে। জঙ্গলের আড়ালে কোনো মাচায় দৃষ্টিগোচর হচ্ছে না। নিচে নেমে যাচ্ছি সঙ্গিনীর সাহায্যে। তিনি চেঁচিয়ে বললেন, তোমার বন্দুক কোথায়? তাই তো, বন্দুক সঙ্গে নেই তো। এতক্ষণ সেটা খেয়ালই হয়নি। অদূরে দেখতে পেলাম পূর্বাহ্নের 2-3টা বিটের সঙ্গী ও সেই মাহুতটা ছুটে আসছে, আর দূরে পালিয়ে যাচ্ছে একটা বিটার। এ লোকটা স্টপের কাজ করে। শেষ প্রান্তের মাচার পাশ কাটিয়ে জানোয়ার বিটের বাইরে চলে না যায়, এরা চিৎকার করে তাই জানোয়ারদের গতিরোধ করে। তার হাতে দেখা যাচ্ছে আমার বন্দুক আর গুলির থলে। বন্দুক নেওয়া হলো, কিন্তু মাচা কই? মাহুত চতুর্দিকে দৌড়ে বিশেষ নিরীক্ষণ করেও মাচা বা একটুখানি আড়ালো আবিষ্কার করতে পারলে না। ঘন ঘন বন্দুকের আওয়াজে মনে হচ্ছে একটা ছোটোখাটো যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। পাহাড়ের গায়ে
জানোয়ারের পায়ের শব্দও শোনা যাচ্ছে। দূর থেকে একটা গভীর খাদ ওপর থেকে নিচে এসে আমাদের পায়ের কাছ থেকে বেঁকিয়ে দূরান্তরে চলে গেছে। উপায়ান্তর না দেখে এইখানেই বসে পড়লাম। এই খাদই সচরাচর বাঘের চলাচলের রাস্তা। আমার সঙ্গিনী একখণ্ড পাথরের উপরে বসেছেন, হাতে গুলির থলে। আমি আছি দাঁড়িয়ে, হাতে বন্দুক, দারুণ উত্তেজনায় চঞ্চল। মাহুত আমার পেছনে। বৃক্ষ অসংখ্য, কিন্তু আরোহণ করার মতো একটা গাছও নাই। নিজেদের অসহায় অবস্থা বুঝে নিয়ে আমি প্রস্তুত হচ্ছি একটা লড়াইয়ের জন্য। হাতে পায়ে লড়াই। জানোয়ার কাছে এলে হয়তো বন্দুক কোনো কাজেই আসবে না। হয়তো বাঘ উপস্থিত হওয়ার আগে গাছের আড়ালের জন্য তাকে দেখতেই পাব না। আর দুই একটা গুলিতে তাকে নিঃশেষে মারাও অসম্ভব। তার পরের অবস্থাটা কল্পনার অগোচর। তবু আমি ভাবছি, যদি তাই হয়, বাঘের টুটি চেপে ধরে প্রাণপণে টিপে দিলে তাকে কাবু করা যাবে কি? চোখে আঙুল ঢুকিয়ে দিলে কি হয়? বন্দুক দিয়ে জোরে বাঘের মাথায় আঘাত করলে হয়তো কিছু হতেও বা পারে, কিন্তু তার ফুরসত পাব, সাহসে কুলোবে কি? মাহুত বললে, বড় জানোয়ার বেরোলে গুলি করবেন না। বড় জানোয়ার কি বলছো? এই বাঘ, ভালুক, শূকর, গুলি করলে বিপদ হবে। মাহুতটা বলে কি? গুলি না করলেই তারা আমায় ছেড়ে দেবে নাকি? কোনো মাচার শিকারীর গুলি খাওয়া বাঘ যদি এদিকে আসে? আমি মাহুতের আদেশ মেনে নিতে প্রস্তুত নই। শিকারে এসে বড় জানোয়ার দেখে চুপ করে দাঁড়িয়ে থাকব? সঙ্গিনীর দিকে চেয়ে দেখলাম সে নির্বিকার। আমার জন্য বিভিন্ন রকমের বুলেট সাজিয়ে একটা পাথরের উপরে রেখে দিচ্ছেন, ব্যস্ততায় গুলি বেছে নিতে ভুল না হয়। আমি জিজ্ঞেস করলাম, তোমার ভয় হচ্ছে না তো? আমার কিন্তু একটুও ভয় করছে না। অনাবশ্যক টোটাগুলো থলের ভিতর রেখে দিয়ে তিনি জবাব দিলেন, তোমার কখনো ভয় হয় নাকি? আমি এর প্রত্যুত্তর দেওয়া প্রয়োজন মনে করি নে। পূর্বেই বলা হয়েছে, শিকারে বসে মশার কামড় আর পোকার উপদ্রব সয়ে যেতে হয়। শব্দ করে তাড়ালে উৎকণ্ঠ জানোয়ার পালিয়ে যাবে, কিংবা হঠাৎ চকিত হলে আক্রমণও করতে পারে। কয়েকটা গুলি বেছে আমার পকেটে রেখে দেওয়ার জন্য হাত বাড়িয়ে একবার বললেন, বড্ড পোকায় বিরক্ত করছে। আমি হাসব কি কাঁদব জানি নে। প্রত্যেক মুহূর্তে যে বাঘের আক্রমণ আশঙ্কা করছে, পোকার উপদ্রব গ্রাহ্য করার তার অবকাশ কোথায়? তার মুখের দিকে তাকিয়ে দেখলাম সে মুখে ভয়ের লেশমাত্রও নাই। আমাদের অবস্থা কল্পনা করুন। আমি নূতন শিকারী, নদীতে হাঁস আর বনের পাখি শিকারের অভিজ্ঞতা তখনও আমার এতটুকু। সেন সাহেব বাঘের বিভীষিকা যা বর্ণনা করেছেন, এই পালামৌর জঙ্গলে কিছুদিন পূর্বে যে রোমাঞ্চকর ঘটনা ঘটেছে তার প্রতি অক্ষর আমার মনে আছে। তাই আজ বাঘের আসন্ন সম্ভাবনায় আমি মরিয়া হয়ে উঠেছি। অন্তরের নিভৃত কোণে এসেছে একটা উদাস আত্মসমর্পণ। জীবন মৃত্যু দুই এক হয়ে গেছে। সম্মুখে দেখছি একটা বিরাট ভয়াল দেহ, সর্বাঙ্গ চিত্রিত, বদন বেদান করে ছুটে আসছে দুর্জয় রোষে। চোখ দুটো জ্বলছে হিংসার আগুনে। আমার ঘাড়ে তার বিশাল দংষ্ট্রার স্পর্শেরও প্রয়োজন নেই। তার বিরাট থাবার একটি আঘাতে পলকে জীবন মরণের ব্যবধান ঘুচিয়ে দিতে পারে। কত দক্ষ শিকারী এমনইভাবেই তো প্রাণ হারিয়েছে। আমার যদি আজ সত্যি সেদিন এসে থাকে, তবে আবার বলছি, হে আমার অভগ্র পদধ্বনি, হে আমার সর্বদুঃখ ভয় ব্যথা হারিয়ে অনন্ত সুন্দর, তুমি তোমার অনাদি আধারে সর্বাঙ্গ ভরিয়া এই দুটি চোখের দৃষ্টিতে প্রত্যক্ষ হও। আমি তোমার এই অন্ধ তমসাবৃত নির্জন মৃত্যু মন্দিরের দ্বারে তোমাকে নির্ভয়ে বরণ করিয়া মহানন্দে তোমার অনুসরণ করি। যখন হুঁশ হল, তখন বন্দুকের আওয়াজ থেমে গেছে। সায়াহ্নের ছায়া নেমে এসেছে অরণ্যের ফাঁকে ফাঁকে। সম্মুখের খাদে সে ছায়া আরও গভীর। অদূরের বিটারদের দেখা গেল। হাকোয়া শেষ হয়ে গেছে। কোথায় বাঘ, কোথায় ভালুক? বাঘের আবির্ভাব, আক্রমণ, দ্বন্দ্বযুদ্ধ সব মুহূর্তে মিলিয়ে গেছে। যবনিকা উত্তোলিত। দেখা যাচ্ছে আশার আলো, জীবনের অমৃত। অনেকটা পথ চলে যখন একটা মাচার কাছে উপস্থিত হয়েছি, দেখলাম সে মাচা থেকে সেন সাহেব আর তার স্ত্রী তখনও অবতরণ করেননি।
আমাদের নিচে দেখে বিস্মিত হলেন। শিকারের এ নিয়ম নয়। বিটার এসে নামিয়ে না নিলে মাচা থেকে নামা উচিত হয়নি। সেন সাহেব ভৎসনার সুরে আমাদের প্রশ্ন করতেই জবাব দিলাম, মাচা আমাদের ছিল না, নিচেই ছিলাম। কণ্ঠে ছিল বোধহয় একটু অভিমানের সুর। তিনি আমার জবাবে ভীত হয়ে দাবি করলেন, মাচা পাননি? সে কি? তবে আমাদের মাচায় ছুটে আসেননি কেন? আমি উত্তর দিলাম, এমন করে অপরের শিকার নষ্ট করা শিকারীর পক্ষে গর্হিত। তাহলে এই গোটা আয়োজনটা পণ্ড। এমন সময়ে শিকারীর দল এসে জুটেছে। চৌধুরী সাহেবও এসেছেন। তার মুখ গম্ভীর, মনে হলো একটা বিষম কিছু ঘটেছে। একবার ভাবছিলাম হয়তো আমাদের দুস্থ অবস্থা কল্পনা করে তিনি গম্ভীর হয়েছেন। আমাদের আলোচনায় বাধা দিয়ে তিনি আমাকে বললেন, আপনি শিকারীর উপযুক্ত কাজই করেছেন, তর্কের আবশ্যক নেই। একান্তে ডেকে নিয়ে বললেন, আমি যা বলছি তার তুলনায় আপনাদের কাহিনী তুচ্ছ। সমস্ত ঘটনা শুনে শিউরে উঠলাম। চৌধুরী সাহেবের মাচায় ছিল তার কিশোর বয়স্ক পুত্র, জনক জননীর একমাত্র সন্তান, আর সেন সাহেবের এক নিকট আত্মীয়, বয়সে তিনিও তরুণ। যখন জানোয়ার ছুটে বেরোচ্ছে, সম্বর, শূকর, হরিণ, তখন এই দুইটি তরুণ তাই লক্ষ্য করে চৌধুরী সাহেবের দৃষ্টি সেদিকে আকর্ষণ করছিল। হঠাৎ তার পুত্র বাপরে বলে মাথা সরিয়ে নিলে অন্য ছেলেটি বলে চেঁচিয়ে বুকে হাত দিয়ে বসে পড়ল। দারুণ আতঙ্কে সাহেব দেখলেন রাইফেলের গুলিবৃষ্টি হচ্ছে তাদের মাচারই আশেপাশে। মুহূর্তে তিনি বন্দুক ফেলে দিয়ে ছেলেদের শুইয়ে দিয়ে নিজে শুলেন তাদের ওপর, নিজের দেহের আড়াল করে গুলিবৃষ্টি থেকে তাদের বাঁচাতে। এই ভয়াবহ ব্যাপারের দীর্ঘ বর্ণনা নিষ্প্রয়োজন। অস্ফুট কণ্ঠে শুধু প্রশ্ন করলাম, বুকে হাত দিয়ে যে বসে পড়ল, তার কি হলো? চৌধুরী সাহেব বললেন, ভাগ্যিস তার জখম যৎ সামান্য। ছেলেটিকে আহ্বান করে দেখিয়ে দিলেন। গায়ের কোট, কামিজ এবং গেঞ্জি ছিঁড়ে গেছে। বুকের চামড়া খানিকটা কেটে গিয়ে রক্ত বেরিয়েছে। আমার রুদ্ধশ্বাস এবারে মুক্তি পেল, কিন্তু তখনও বাকশক্তি ছিল না। আজকের অ্যাডভেঞ্চার আর থ্রিল একটু রসালো করে বর্ণনার ইচ্ছা ছিল, সেই ইচ্ছা লোপ পেয়েছে। নিমেষে আমাদের সমস্ত আয়োজন কি ট্র্যাজেডিতে সমাপ্ত হতো ভেবে আমি স্তম্ভিত। প্রশ্ন করে সব ব্যাপারটা বুঝে নিলাম। প্রথম নম্বর, এই জঙ্গলের বিটারদের সর্দার নূতন, ভুলে একটা মাচা কম তৈরি হয়েছিল, সে খবর আমাদের দেয়নি। দ্বিতীয় নম্বর, আমাদের মাচায় বসিয়ে দেওয়া দূরের কথা, আমাদের জঙ্গলে আসার আগেই বিট আরম্ভ হয়েছিল। তৃতীয় নম্বর, যে দিক থেকে বিট করা উচিত ছিল সেদিক থেকে, অর্থাৎ আমাদের সম্মুখ দিক থেকে বিট না করে ডান দিকের এক প্রান্ত থেকে বিট করা হয়েছে। এভাবে বিট হলে এক মাচার গুলি অন্য মাচার শিকারীকে বিদ্ধ করবে। এই ভুলের পরিণাম শোচনীয় হতে পারত, কিন্তু বাঘের আবাসস্থান ঘিরে বিট হয়নি বলে বাঘের অন্যদিকে পালিয়ে যাওয়ার রাস্তা খোলা ছিল। হয়তো এই ভুলের জন্যই বাঘের সাক্ষাৎ হয়নি। কিন্তু বাঘ বেরোলে যারা মাচার অভাবে নিচে স্থান নিতে বাধ্য হয়েছিলেন, তাদের অবস্থা সহজেই অনুমেয়। আজকের এই দারুণ ঘটনা আমাদের সকল আলোচনার সুর বদলে দিয়েছে। হাতিতে আর চড়া হলো না। অন্ধকার অরণ্য পথে নিঃশব্দে কয়েকটি প্রাণী ক্যাম্পের উদ্দেশ্যে এগিয়ে চললাম। মনে মনে সংকল্প করলাম, এমন ঘটনা মিসেস চৌধুরীকে বলা হবে না। এই ঘটনার পর বহু বৎসর অতীত হয়ে গেছে। সেদিনকার বিট নিয়ে অনেক বিতর্কও শুনেছি। সকলেই এক বাক্যে বলেছে, এমন কাণ্ডও ঘটে, এই বিটের ভুলে কি না হতে পারত। কেউ বলেনি, ভাগ্যিস বিটে ভুল হয়েছিল। যদি কেউ এমন কথা বলতো, আমি হয়তো জবাব দিতাম, বিটে ভুল না হলে শিকারীর তালিকায় আমার নামটা উঁচুতে লেখা হতো।